তুমি তাকে মিনিস্টার বানাও, কোন পোর্টফোলিও দিবে? এখন হচ্ছে জুনিয়র মিনিস্টার, কিন্তু সিটি মিনিস্টার টু লুক আফটার দ্য ফিনান্সিয়াল ইরেগুলারিটিস তাকে বানাচ্ছ, যার মায়ের সম্পর্কে, খালা সম্পর্কে, মায়ের সম্পর্কে অনেক কথাবার্তা অলরেডি তখন তারা ক্ষমতায় ছিল। তো এখন এটা তুমি জানতে না, যদি না জেনে থাকো তাহলে তুমি পলিটিক্যালি ভেরি নাইভ। একটা দেশের প্রাইম মিনিস্টার হিসেবে তার আমাদের এই যোগ্যতা নাই যে কাকে কোন পজিশন দিতে হবে। আমাকে যদি কেউ একটা বাসা ডোনেট করে, আমি কেন করছি? ওই লোকের স্বার্থটা কি? একটা যদি আমি মানে কত, তখন 700,000 পাউন্ড ছিল না কত, আমি আমার খেয়াল নেই। তো এত টাকার দামের একটা প্রপার্টি তার মা যে বাড়িতে থাকতো, সে বাড়িতে 2.1 মিলিয়ন পাউন্ডের বাসা ডোনেট করা, অথবা ডোনেট করা না, তাকে থাকতে দেওয়া হয়েছে রেন্ট ফ্রি। এই যে তারা এগুলি ভোগ করছে, এটার সাথে কি তাহলে, এবং এই প্রত্যেকটা লোক আওয়ামী লীগের সাথে জড়িত। ছাত্ররা দল গঠন করার জন্য সময় নিচ্ছে, ধরেন জুন মাসে, জুলাই মাসে বা আরো পরে তারা দল গঠন করলো, 1 বছরের মাধ্যমে তারা ক্ষমতা চলে আসবে, এত বড় পার্টি হয়ে যাবে, একটা বিএনপির মতো বড় দলকে তারা হারিয়ে দিবে। তো এই ধরনের, এটা তো আমার কাছে একটা ইমপ্র্যাকটিক্যাল সাজেশন মনে হচ্ছে। আমার কথা হচ্ছে, যেমন ইমরান খানের মতো লোক, তার কত সময় লেগেছে মানে সরকারে আসার। আমার কাছে ছাত্রদের দল করাটা একটা পজিটিভ জিনিস। আমরা নতুন চিন্তা ভাবনা আসুক, তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের অধিকার আছে। যদি এমন হয়, আমরা যদি এমন প্রমাণ দেখি যে, এখন বলেছে না কিংস পার্টির কথাবার্তা বলা হচ্ছে, কিংস পার্টি এরশাদ নিজে থেকে জাতীয় পার্টি করেছে, এমনকি বিএনপি জিয়াউর রহমানের হাতে গঠিত হয়েছে। এখন যদি প্রফেসর ইউনূস বলেন যে আমি একটা পার্টি করলাম, তাহলে কিংস পার্টি হয়। অথবা আমরা যদি দেখি যে কোনো না কোনো ভাবে সরকারের একটা সংশ্লিষ্টতা আছে একটা পার্টি করে, তাহলে, অথবা এখন যারা উপদেষ্টা আছে, ছাত্র উপদেষ্টা যারা আছে, তারা যদি ওই পার্টির দায়িত্বে আসে, তাহলে হতে পারে। আবার যদি এমন তারা যদি দায়িত্বে আসতে চাইলে, তাদেরকে রিজাইন দিতে হবে, রিজাইন দিয়ে তারা পার্টিতে চলে আসবে। তো এই পার্টি নিয়ে এত ভয় পাওয়ার, ছাত্রদেরকে নিয়ে এত ভয় পাওয়ার আমি কোনো কারণ দেখি না। এটা আমার কাছে, তারপরেও মানুষ কথা বলে, কারণ দিস ইজ পলিটিক্স। পলিটিক্সে আমি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে আমি পলিটিক্স নিয়ে পর্যালোচনা করি, আমি এটাকে খুব অসম্ভব, খুব সিরিয়াসলি প্রবলেমেটিক মনে করি না। এটা হতেই পারে, এখন মানুষের এটা, কে কাকে চাপ সৃষ্টি করতে পারবে, কে কাকে দমন করতে পারবে, কারণ ইলেকশনে আসলে সবার জয়ী হওয়ার চেষ্টা করবে। এটা কোনো প্রবলেম না আমার কাছে। আপনি দেখেন, মেজর ইস্যুতে কিন্তু আমরা এখন ইউনাইটেড। যখন এই যে সংখ্যালঘু নিয়ে ইস্যু হলো, প্রধান উপদেষ্টা ডাকলেন, সবাই গেলেন, সবাই ইউনাইটেড। আবার ঘোষণাপত্র নিয়ে উনি সবাইকে ডাকলেন, সবাই আসলো, এবং সরকারের কিছু ভুল থাকার কারণে সবাই এটাকে অ্যাকসেপ্ট করে, কিন্তু সবাই আবার ঐক্যবদ্ধ হলেন। আমার কাছে মনে হয় যে বৃহত্তর জিনিসগুলিতে আমরা ঐক্যবদ্ধ। আমাকে একজন কোশ্চেন করেছে, আমাদের ফ্যামিলির পাশে একটা ইভেন্ট হচ্ছিল, তো পলিটিক্স ব্যাপারে আমি বললাম যে আমি বাংলাদেশে ঘুরে আসলাম, বাংলাদেশে কিন্তু মানুষ পলিটিক্স ফলো করে, কিন্তু পিপল আর গেটিং অন উইথ দেয়ার লাইফস। পলিটিক্যাল, এই যে আমরা ইউটিউব আর ফেসবুক দেখলে মনে হয় বাংলাদেশটা শেষ হয়ে গেল। প্র্যাকটিক্যালি যদি দেখেন, যে কোনো দেশের মধ্যেই বাংলাদেশেও চলছে, মানুষ, পিপল যা মতো তাদের জীবনযাত্রা চলছে। হ্যাঁ, সমস্যা আছে, আমাদের দেশের সমস্যা থাকবেই, কিন্তু অত বড় সমস্যা না যত বড় সমস্যা ইউটিউব আর আপনার তুলে ধরে আর কি, ইউটিউবাররা বেশি করে তুলে ধরে। আসলে সমস্যা, ইউটিউবারদের তো কাজে সমস্যাগুলো তুলে ধরা। হয়তো কেউ না, আবার হয়তো কিছু ইউটিউবার আছে যে নিজেদেরকে মানে ভিউ বাড়ানোর জন্য অনেক ধরনের প্রোপাগান্ডা করে থাকে। প্রোপাগান্ডা কিছু চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো ভয়ঙ্কর আর কি। সেগুলি আছে। এবং আপনি সবচেয়ে বড়, আমার কাছে যেটা মনে হয় প্রবলেম হচ্ছে যে আমরা যারা দর্শক, এবং আমরা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি মানুষের দ্বারা কনভিন্সড হয়ে যাই, এবং আমরা কারো অমুক ইউটিউবারের আমরা ভক্ত, এবং তাদেরকে আমি একবার একটা পোস্ট লিখেছিলাম, আমার ফেসবুকে একটা লিখেছিলাম যে আমাদের কি আল্লাহ বিবেক বুদ্ধি দেয়নি? আমরা নবী ছাড়া তো কাউকে অন্ধভাবে অনুসরণ করার উপায় নেই। তো আমরা কোনো ইউটিউবারদেরকে আমরা এমন ভাবে অন্ধভাবে অনুসরণ করি যে তারা যা বলেন ওইটাই হচ্ছে ঐশী বাণী, এবং ওইটাই সঠিক, এবং ওই পিছনে আমরা জড়িত থাকি। দেখবেন যে অনেক সময় ভুলও প্রমাণ হয় যে তারা ভুল বলছে বা ইয়ে করছে। এই যে আন্দোলনটা যখন শুরু হয়েছিল, অনেক ইউটিউবার বলছিল কিন্তু শেখ হাসিনা এই আন্দোলনের মানে শেখ হাসিনা উস্কে দিয়েছে, বা এই আন্দোলন শেখ হাসিনা দ্বারা শুরু হয়েছে, এরকম আমরা শুনেছি। পরে আমরা শুনেছি যে আবার তারা হচ্ছে গণঅভ্যুত্থানের মানে পেছনে ছিল ধারক এবং বাহক। এরকম আর কি বদলে যায়।
কনস্পিরেসি থিওরির তো অভাব নাই, আমরা ওই দৌড়াতে থাকি, আমরা কনস্পিরেসি থিওরি বিষয়ে দৌড়াই, ওনারাও ভিউ পায় এবং হচ্ছে কি প্রভোকেটিভ কথাবার্তা, যেমন ধরেন আপনি ব্রিটিশ পলিটিক্সে দেখেন নাইজেল ফারাজের এত ফলোইং কেন, মানে ব্যাপার হচ্ছে যে প্রভোকেটিভ কথাবার্তা যারা বলে তাদেরকে ফলো করার মানুষ ফলো করে, এবং নিজের আসল কথা হচ্ছে যে আমরা নিজেদের আমরা যাচাই বাছাই করার অভ্যাস নেই। আমাদের এই সোশ্যাল মিডিয়া আমাদের একটা জিনিস তৈরি করেছে, সেটা হচ্ছে যে আমরা খুব বেশি শেয়ার করি, আমরা যাচাই বাছাই না করে শেয়ার করে করে আমরা একটা জনমত সৃষ্টি হয়ে যায়। আর আমরা মাঝে মাঝে এই যে একটা কথা আছে, আমি তো ওই মিডিয়া নিয়ে রিসার্চ করি, এই একো চেম্বার তৈরি হয়ে যায়। একো চেম্বার মানে যে আমি যাদেরকে পছন্দ করি, যাদের সবাই আমরা একই রকম কথাবার্তা বলতে থাকি, কিন্তু আমরা কিন্তু দুই ধরনের কথাবার্তা শুনি না, বিপরীতমুখী যুক্তি শুনি না, শুনে আমরা একটা সিদ্ধান্তে নিজেরা উপনীত হই, রাদার দেন তাদের কথা একেবারে অন্ধভাবে শোনা। এটাই একটা সমস্যা। মানে ইউটিউব মানে সোশ্যাল মিডিয়াটা আরেক ধরনের অস্থিরতা তৈরি করছে। এমনিতে তো বাংলাদেশে একটা অস্থিরতা, খুব পজিটিভ রোল আছে, কোনো সন্দেহ নাই। মানে অনেক ইউটিউব ব্লগার তাদের খুব মানে খুবই বিরচিত ভূমিকা ছিল, এবং তাদের এই মানে অবস্থান এবং তাদের যে রোল, এটাকে যেমন আমাদের প্রশংসা করতে হবে, তা এবং এটা বাংলাদেশ আমাদের যে এই নতুন ভাবে স্বাধীন হওয়ার পিছনে তাদের অবদানকে আমরা যেমন অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করবো, এট দ্য সেম টাইম তার মানে এই না যে সবাই সবসময় সঠিক কথা বলছে। এটা হলো আসল কথা, সবার মধ্যে ভুল থাকতে পারে। আপনি ইউকেতে বসবাস করছেন বেশ কয়েক বছর, প্রায় 19 বছর না তারও বেশি হবে। আপনি ব্রিটিশ পলিটিক্স সম্পর্কে আপনি জানেন, এবং টিউলিপ এই পলিটিক্সের সাথে জড়িত ছিল, এবং তারই মানে শেখ হাসিনারই বংশধর, যাদের সবচেয়ে বেশি দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে, যাদের সবচেয়ে বেশি স্বৈরাচারের তথ্য পাওয়া যাচ্ছে, তারই আপন ভাগ্নি হয়ে এই দেশের পলিটিশিয়ান, যেখানে স্বচ্ছ এবং জবাবদিহিতার অবস্থান। তো এই দুইয়ের মাঝে থেকে আসলে টিউলিপ যে ঘটনাটা ঘটিয়েছে, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যে একই পরিবারের মানুষ হয়ে সেই দেশে এবং এই দেশের পলিটিক্সের সাথে জড়িত থেকে উনি আসলে নিজেকে অন্যভাবে তৈরি করতে পারতেন কিনা, বা ওনার সেই সুযোগটা ছিল কিনা? জি, এখন অনেকে এটাকে বলে যে জিনের প্রবলেম আছে কিনা, আমি এটা বিশ্বাস করি না। কোনো জেনেটিক্যালি কেউ কখনো অপরাধী হয়ে কিংবা দুর্নীতিবাজ হয়ে জন্মগ্রহণ করে না, কিন্তু পারিবারিক শিক্ষার একটা ব্যাপার আছে, পারিবারিক ঐতিহ্যের একটা ব্যাপার আছে। এখন আমি টিউলিপের ব্যাপারে আমি দুইটা কথা বলবো। একটা হচ্ছে আমার পার্সোনাল তার সাথে একটা ইন্টারাকশনের একটা ঘটনা আছে, এটা আমি আসছি পরে। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি শুধু টিউলিপকে দোষ দিব না, আমি লেবার পার্টিকে দোষ দিব, আমি কিয়ার স্টারমারকে দোষ দিব। কারণ এবং লেবার পার্টি এবং কিয়ার স্টারমার তারা কিন্তু এই যে আওয়ামী লীগের সাথে সম্পর্কটা মানে একটা বেশি রকম গভীরতা নিয়ে গিয়েছে। এটা ঠিক না, একটা দুটি রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু একটা পলিটিক্যাল পার্টির সাথে সম্পর্ক রাখাটা তাদের সঠিক হয়নি। যেমন আপনি চ্যানেল 4 এর একটা রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে তার নামটা ভুলে গেলাম, একজন শ্যাডো মিনিস্টার, সে বলেছিল যে আওয়ামী লীগ ইজ লেবার পার্টির সিস্টার পার্টি। সে বলেছিল, পরে লেবার পার্টি অফিসিয়ালি বলেছে না আমাদের কোনো সিস্টার পার্টি না, কিন্তু সে কিন্তু বলেছিল। তো এমিলি থর্নবরি না, যে সে জেরেমি করবিনের সময়ও শ্যাডো মিনিস্টার ছিল। তো তারা এটার কারণে তাদের কিয়ার স্টারমার যখন একটা কথা হচ্ছে তুমি তাকে মিনিস্টার বানাও, কোন পোর্টফোলিও দিবে? এখন হচ্ছে জুনিয়র মিনিস্টার, কিন্তু সিটি মিনিস্টার টু লুক আফটার দ্য ফিনান্সিয়াল ইরেগুলারিটিস তাকে বানাচ্ছ, যার মায়ের সম্পর্কে, খালা সম্পর্কে, মায়ের সম্পর্কে অনেক কথাবার্তা অলরেডি তখন তারা ক্ষমতায় ছিল। তো এখন এটা তুমি জানতে না, যদি না জেনে থাকো তাহলে তুমি পলিটিক্যালি ভেরি নাইভ। একটা দেশের প্রাইম মিনিস্টার হিসেবে তার আমাদের এই যোগ্যতা নাই যে কাকে কোন পজিশন দিতে হবে। তাকে যদি অন্য একটা পোর্টফোলিও দিত, এমন একটা পোর্টফোলিও দিল যেটা তারা আরো সবাই বলার সুযোগ হচ্ছে যে অ্যান্টি কারাপশন মিনিস্টার কারাপশনের কারণে স্ক্যান্ডেলে পড়ে গেছে। তো এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা কিন্তু ইনভেস্টিগেশন হয়েছে। যখন কথাবার্তা সে যেভাবে সাপোর্ট করছিল টিউলিপকে, যখন কথা হলো যে সে প্রথমে দাবি করলো যে কিংস ক্রসের বাসাটা তাকে তার বাবা মা দিয়েছে, সে মনে করেছিল। আচ্ছা, সে মনে করেছিল, পরে সে ক্ষমা চেয়েছে যে না এটা আমি মনে করেছিলাম,
তুমি কিভাবে মনে করতে পারো? আচ্ছা, আপনার বাবা মা যদি আপনাকে বাড়ি দেয়, আপনি কি মনে করবেন না আপনার বাবা জানবেন যে আপনার বাবা মা আপনাকে জানবো? আর এরা তো মানে পলিটিক্সে তো আছে যে বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এগুলো তো কাগজপত্র যাচাই করে বা অনলাইনেও চেক করা যায় সবকিছু। আমি একটা, এবং সে নিজে দেখেন তার হিপোক্রেসি, মানে লেভেল অফ হিপোক্রেসি, সে নিজে কিছুদিন আগেই অফশোর যে ইয়ে আছে ভার্জিন আইল্যান্ডস কিংবা ওখান থেকে যে অফশোর অ্যাকাউন্ট থেকে যেগুলি ফিনান্সিয়াল ট্রানজাকশন হয়, এটার ব্যাপারে সে অনেক বড় বড় কথাবার্তা বলেছে। অর্থাৎ যে বাড়িতে সে থাকতো সে বাড়ির প্রপার্টিটা অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে এসেছে, সব ইনভেস্টিগেশন হয়েছে। আর ব্রিটিশ পলিটিশিয়ান হিসেবে তার কি এটা বোঝা উচিত না যে আমি যদি আমার 0.1% প্রবলেম থাকে এরা বের করে ফেলবে? এরা এই দেশের এই জার্নালিস্টদের ওই যোগ্যতা আছে, এটা বের হয়ে যাবে। প্রথমে যখন কথাটা হচ্ছিল, তখন প্রথমে যদি রিজাইন করতো তখন কিন্তু জিনিসটা এতদূর গড়াতো না। এই যে স্টারমার নিজের বিপদ ডেকে আনলো যে এখন আচ্ছা তাকে ডোনেট করবে কেন একটা 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 বাসা? একটা বাসা কে কাকে বাসা ডোনেট করে? আচ্ছা আমাকে যদি কেউ একটা বাসা ডোনেট করে, আমি কেন করছি? ওই লোকের স্বার্থটা কি? একটা যদি আমি মানে কত তখন 700,000 পাউন্ড ছিল বা না কত, আমি আমার খেয়াল নেই, তো এত টাকার দামের একটা প্রপার্টি তার মা যে বাড়িতে থাকতো সে বাড়িতে 2.1 মিলিয়ন পাউন্ডের বাসা ডোনেট করা, অথবা ডোনেট করা না, তাকে থাকতে দেওয়া হয়েছে রেন্ট ফ্রি। এই যে তারা এগুলি ভোগ করছে, এটার সাথে কি তাহলে, এবং এই প্রত্যেকটা লোক আওয়ামী লীগের সাথে জড়িত। এখন একদিক দিয়ে সে বলছে যে আমার আওয়ামী লীগের পলিটিক্স সাথে জড়িত না, তো তুমি কিভাবে তুমি এটা পাও? তুমি শুধুমাত্র শেখ হাসিনার ভাগ্নে হিসেবে তুমি একটা ইয়া নিচ্ছ। এবং তার হিপোক্রেসি গোজ ব্যাক টু যে জিনিসগুলি এখন চ্যানেল 4 এর যে আপনি নিশ্চয়ই দেখেছেন রিপোর্টগুলি, 3টা রিপোর্ট করেছিল 2017 এবং 2018 সালে। এবং প্রথমে মীর আহমেদ বিন কাসেম, যে আরেকজন মানে মীর কাসেম সাহেবের ছেলে, যাকে ব্যারিস্টার আরমান, যাকে আটকে রাখা হয়েছিল, এর ব্যাপারে যখন উদ্যোগ নেওয়া হলো তখন সে কি বলেছে, বাংলাদেশি পলিটিক্সের সাথে আমার কোনো যোগাযোগ নাই। এখন তার সব ভিডিও ক্লিপ বেরোচ্ছে না, সে বলেছে শেখ হাসিনা তার ইন্সপাইরেশন, শেখ হাসিনা তার রোল মডেল, সে পলিটিক্স শিখেছে শেখ হাসিনার থেকে। এখানকার আওয়ামী লীগ তাকে সাহায্য না করলে সে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। এবং সে মুখপাত্র হিসেবে বিবিসিতেও গিয়েছে। তো সে যদি বলতো যে না আমি আগে ছিলাম এখন নাই, সেটাও কিন্তু বলেনি। আই এম নট এ বাংলাদেশি, এইভাবে ডাইরেক্টলি চ্যানেল 4 কে বলেছে। তার 1 বছর পরে আমি প্রোগ্রামটা করার পরে আমি নিজে যোগাযোগ করলাম তার সাথে, আমি নিজে তাকে যোগাযোগ করলাম, আমি তাকে চিঠি দিলাম যে আমার ভাইয়ের ব্যাপারে আপনি কিছু করতে পারেন। তো যখন একই কথা বাংলাদেশের, এখানে একটু সিরিয়াস কথা লিখেছিল যে বাংলাদেশে হিউম্যান রাইটস নিয়ে কনসার্ন আছে, কিন্তু আমার কনস্টিটিউয়েন্সি না, আমি এটা কিছু করতে পারবো না এগুলি।